নমস্কার, খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আদালত থেকে বেরোতেই হাত চেপে ধরেছিলেন এক পুলিশ কর্মী, আবার কোর হসপিটালে ভর্তি টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। কলকাতায় আসছেন অনুব্রত, আবার মুখ্যমন্ত্রীর সাক্ষাতের জল্পনা শুরুতে। অভিষেকের মেয়েকে নিয়ে কুমন্তব্যের অভিযোগে গ্রেপ্তার হওয়া দুই মহিলা হাইকোর্টের দ্বারস্থ। ধর্মতলে মিছিলের অনুমতি নেই সিপিএম, জুনিয়র ডাক্তার দুপক্ষই গেল হাইকোর্টে। দুশ্চিন্তা বাড়িয়ে ফের জল চালু ডিবিসি, বাংলার বন্য পরিস্থিতির অবনতির আশঙ্কা। তিলচলায় 7 বছরের শিশুকে যৌন নির্যাতন ও খুনের ফাঁসির সাজা বিরলের মধ্যে বিরলতম ঘটনা, বলল পিওসিএসও আদালত। সর্বোচ্চ সাজা হতে পারে সন্দীপ অভিজিতের, জোর জল্পনা। সিবিআই রুদ্ধ হত্যার শুনানির আবেদনও খারিজ আদালতে। দাবা হাডুডু আমিও খেলতে জানি, কাকে বার্তা কাজলের। অনুব্রতের প্রত্যাবর্তনের বীরভূম তৃণমূলে কি গোষ্ঠীদ্বন্দ্ব? মিথ্যা মামলার হুমকি দিয়ে প্রায় 2 লক্ষ আদায়ের অভিযোগ, গ্রেপ্তার কলকাতা পুলিশের 2 কর্মী। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য সংবাদ বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসি বিস্তারিত খবরে। আবারও অসুস্থ টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল প্রেসিডেন্সি জেল হসপিটালে ভর্তি করানো হয়েছে। তাকে 48 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে বলে জেল সূত্রে খবর। চিকিৎসকরা জানিয়েছেন তার উচ্চ রক্তচাপজনিত সমস্যা রয়েছে, সেই কারণেই চিকিৎসাধীন প্রেসিডেন্সি জেল হসপিটালে ভর্তি। আরজিকর কাণ্ডে গ্রেপ্তার হওয়া টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, তাকে সাসপেন্ড করেছে কলকাতা পুলিশ। গতকালই প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয় অভিজিৎকে। জেলে গিয়ে অসুস্থতা বোধ করেন তিনি। বুধবার শিয়ালদহ আদালতে হাজির করানো হয়েছিল অভিজিৎ মণ্ডলকে। জানা যাচ্ছে, আদালত থেকে বেরোনোর পর প্রিজন ভ্যানে ওঠার সময় আচমকায় হোঁচট খান অভিজিৎ। আরজি করে তিলোত্তমা ধর্ষণ ও খুনের মামলায় গ্রেপ্তার করা হয় টালা থানার প্রাক্তন ওসিকে। সিবিআই তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে। অভিজিতের সঙ্গেই সিবিআই মূল মামলায় গ্রেপ্তার করে সন্দীপ ঘোষকেও। অভিজিতের বিরুদ্ধে মূলত কর্তব্যে গাফিলতির অভিযোগ রয়েছে একাধিক। অভিযোগ পাওয়ার পরও দেরিতে পৌঁছানো, ক্রাইম সিন ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করা সহ একাধিক অভিযোগ রয়েছে। বুধবার শিয়ালদহ আদালতে সন্দীপ ঘোষের সঙ্গেই পেশ করা হয় অভিজিৎ মণ্ডলকে। আদালতে 30 সেপ্টেম্বর পর্যন্ত দুজনকে জেল হেফাজতে নির্দেশ দিয়েছিল। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এবং আমরা এই ভিডিওটিতে 4000 লাইক, 3000 সাবস্ক্রাইব টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। ফিরে আসছি পরবর্তী খবরে। আগামী সপ্তাহে কলকাতায় যাচ্ছেন অনুব্রত মণ্ডল, চিকিৎসা করাতে কলকাতায় যাচ্ছেন বলে খবর। আর অনুব্রতের এই কলকাতায় যাত্রার খবর পাওয়ার পরেই জোর জল্পনা শুরু হয়েছে। তাহলে কি রাজ্যের রাজধানীতেই দিদির সঙ্গে সাক্ষাৎ হবে স্নেহের কেষ্টর? প্রথমে আসানসোল সংশোধনাগার, তারপর তিহার জেলে থাকতে হয়েছে বীরভূমের এই দাপুটে নেতাকে। গত সোমবার ইডির মামলায় জামিন পেয়ে মঙ্গলবারই আবারও রাজ্যে ফিরেছেন কেষ্ট। কলকাতা বিমানবন্দরে নেমে মঙ্গলবারই বোলপুরে ফেরেন তিনি। তাৎপর্যপূর্ণভাবে সেদিন আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমেই ছিলেন। বোলপুর প্রশাসনিক স্তরের বৈঠক করেন। জল্পনা শোনা গিয়েছিল হয়তো এদিন অনুব্রতর সঙ্গেও দেখা করতে পারেন মমতা, যদিও সে জল্পনা থেকেই গিয়েছে। তবে গত 2 বছরে বারবার কেষ্টর পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বরাবরই বলেছেন নির্বাচনকে সামনে রেখে এই গ্রেপ্তারের উদ্দেশ্য প্রণোদিত। তবে গত 2 বছরে নয়, কেষ্টর প্রতি মমতা স্নেহের প্রকাশ গত কয়েক বছর একাধিকবার দেখেছেন বাংলার মানুষ। কেষ্টর অসুস্থতা হোক বা মাথায় অক্সিজেন কম পৌঁছানো, মমতা প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছেন। সেই কেষ্ট এবার কলকাতায় চিকিৎসার জন্য যাচ্ছেন। পায়ের ব্যথা, শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য কলকাতায় যাচ্ছেন বলে খবর। পুজোর আগেই যাবেন তিনি। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কি দেখা হয় কি না হয়, কথা হয় কি না হয়, সেদিকেই নজর সকলের। বিজেপির মিছিল থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের নামে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ওঠে 2 মহিলার বিরুদ্ধে। তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। মহিলা পুলিশের অতিরিক্ত সক্রিয়তার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন 2 শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা বিচারপতি রাজস্বী বরদ্দাজের বেঞ্চে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওর প্রেক্ষিতে পুলিশের এই 2জনকে গ্রেফতার করে। পুলিশের দাবি, আর্যিকর ঘটনার প্রতিবাদে একটি মিছিল হচ্ছিল। সেই মিছিল থেকে সংবাদ মাধ্যমের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের নামে অবমাননাকর মন্তব্য করা হয়। ফলতা থানাতে অভিযুক্ত 2 মহিলার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন অন্য এক মহিলা। তার ভিত্তিতেই তদন্ত নামে ফলতা থানার পুলিশ নিমতা এলাকা থেকে অভিযুক্ত 2জনকে গ্রেফতার করে। তাদের নাম রুমা দাস এবং রেবেকা মোল্লা। পক্সো মামলায় 7 সেপ্টেম্বর তাদের গ্রেফতার করে ফলতা থানা। 2 মহিলার বিরুদ্ধে তিনি অভিযোগ করেছিলেন তার রাজনৈতিক পরিচয় কি আছে জানা যায়নি। তবে এই অভিযোগ আসার পরেই সোশ্যাল মিডিয়ায় কয়েকজনকে নোটিশ দিয়েছিল পুলিশ। তবে এখন এই 2 অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে গ্রেপ্তারি বলে দাবি করেছেন তারা। আগামী 2 মাসের জন্য শহরের একাংশে বড় জমায়েত নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। বুধবার বিবৃতি দিয়ে পুলিশ কমিশনার মনোজ ভার্মা বিষয়টি জানিয়েছেন। কারণ ধর্মতলাতেই তাদের মিছিল করার কথা ছিল সিপিএম এর। পুলিশের অনুমতি না মেলায় তার আদালতে দ্বারস্থ হয়েছে। বউবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা এবং ধর্মতলা থানায় কেসি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউসের দিকে এলাকায় জমায়েত বা মিছিলের নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।
ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি করা হয়েছে আগামী 23শে নভেম্বর পর্যন্ত। এর মধ্যে মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টে গেল সিপিএম নেতৃত্ব। শুক্রবার এই মামলা শুনানির সম্ভাবনা বিচারপতি রাজস্বী ভরদ্বাজের এজলাসে। এই পাশাপাশি জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে একটি মিছিলের আবেদন জানানো হয়েছিল পুলিশের কাছে, কিন্তু অনুমতি না মেলায় তারাও আদালতে দ্বারস্থ হয়েছে। সেই মামলায় শুনানি হতে চলেছে শুক্রবার। কলকাতা পুলিশের হঠাৎ শহরের একাংশ জমায়েত কেন নিষেধাজ্ঞা জারি করলো? আগামী কয়েক সপ্তাহের মধ্যে কলকাতার একাধিক জায়গায় হিংসাত্মক ঘটনা ঘটতে পারে বলে খবর এসেছে তাদের কাছে। কারণ ধর্মতলা চত্বরে 5 থেকে 6 জনের বেশি জমায়েত করা যাবে না বলে স্পষ্ট করে পুলিশ। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। অন্যান্য বছরের চেয়ে এবার দুর্গাপুজো যে অন্যরকম হতে চলেছে তা বলতে বাধা নেই। বিভিন্ন মণ্ডপে আর্যিকর ইস্যুতে স্লোগান উঠতে পারে, এমন সম্ভাবনা আছে। আবার কোথাও কোনো কর্মসূচি হতে পারে পুজোর মধ্যে। এইসব নিয়ে পুলিশের প্রস্তুত রয়েছে, তা আগে থেকেই জানিয়েছেন নগরপাল। পুজোর মধ্যে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে এই বিবৃতি জারি করেছে বলে মত অনেকের। গভীর নিম্নচাপের বৃষ্টি উৎকণ্ঠা বাড়িয়েছে, তার উপর আরো দুশ্চিন্তা বাড়ালো ডিভিসির বার্তা। জল ছাড়া আবারও শুরু করলো দামোদর ভ্যালি কর্পোরেশন। আজ বৃহস্পতিবার সকাল থেকেই জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। রাজ্যের সঙ্গে কেন্দ্রের ভূমিকা নিয়ে তীব্র দ্বন্দ্ব তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ মানতে চায়নি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক। দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের একাধিক এলাকা প্লাবিত হয়ে রয়েছে এখনো। তারই মধ্যে ফের গভীর নিম্নচাপের কারণে ভারী বৃষ্টি হয়েছে একাধিক জেলায়। আর সেখানে উৎকণ্ঠা আরো বাড়তে থাকে। তাহলে কি বৃষ্টির কারণে আবার জল ছাড়ার পরিমাণ বাড়বে? দামোদর ভ্যালি কর্পোরেশন। বৃহস্পতিবার সকালে সেই উৎকণ্ঠা আরো বাড়লো, কারণ মাইথন এবং পাঞ্চের 2 জলাধার থেকেই জল ছাড়া শুরু হয়েছে। এদিন বেলা 8টা থেকে জল ছাড়া হচ্ছে বলে খবর। মাইথন থেকে 10,000 এবং পাঞ্চের থেকে 12,000 কিউসেক জল ছাড়া হয়েছে। দুর্গাপুর ব্যারেজ থেকে 36,000 কিউসেক জল ছাড়া হয়েছে। এই বিপুল পরিমাণ জল ফের নিম্ন দমদম উপত্যকায় এসে পড়বে। বন্যা পরিস্থিতির কতটা অবনতি হবে তাই নিয়ে দুশ্চিন্তা বেড়েছে। বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগে থেকেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের 8 জেলায় মাঝারি বৃষ্টি থেকে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। বুধবার রাত থেকে ভয়ানক বৃষ্টি হয়েছে কলকাতা সহ একাধিক জেলায়, ফলে নদীগুলিতেও জলের পরিমাণ বেড়েছে। ঝাড়খণ্ড থেকে এবার কতটা জল ছাড়া হয় সেদিকেও নজর থাকছে। ঝাড়খণ্ডের তেলুঘাট জলাধার থেকে জল ছাড়লে আরো সমস্যা বাড়তে পারে এই আশঙ্কা। ডিভিসি জল ছাড়ায় কংসবতী, রূপনারায়ণ এবং দামোদর জলের পরিমাণ ফের বাড়বে। আজও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া অফিস। বন্যার পরিস্থিতি কতটা অবনতি হবে তাই নিয়ে কাটাছেড়া চলছে। 3 জেলায় 7 বছরের শিশুকে যৌন নির্যাতন এবং খুনের মামলার ফাঁসির সাজা ঘোষণা। ফাঁসির সাজা ঘোষণা করলেন আলিপুর আদালতের বিচারক। আলিপুরের বিশেষ POCSO আদালতের বিচারক সুদীপ্ত ভট্টাচার্য বলেন, এটা বিরলের মধ্যেও বিরলতম অপরাধ। অমানবিক অত্যাচার চালানো হয়েছে। নিজেকে বাঁচানোর ক্ষমতা ছিল না শিশুটির। 2023-এর 26শে মার্চ এই ঘটনাটি ঘটে। খুনের পর উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। একদিন আগে থেকেই অশোক শাহকে ভারতীয় দণ্ডবিধি 363 নম্বর, 201 নম্বর, 377 নম্বর এবং 6 POCSO অ্যাক্ট 376A ও B এবং 302 ধারার প্রত্যেকটিতে দোষী সাব্যস্ত করে আদালত। অপহরণ, তথ্যপ্রমাণ লোপাট, ধর্ষণ এবং খুন সব ধারাতেই দোষী সাব্যস্ত হন অপরাধী। ফাঁসি দেওয়া হয় খুনের মামলায়। যে নৃশংসতার সঙ্গে শিশুটিকে খুন করেন তিনি তা বিরলতম ঘটনা বলে মত আদালতে। শিশুটির ওপর অমানবিক অত্যাচার চালানো হয়েছে বলে জানান বিচারপতি। 2023 সালের 26শে মার্চ পার্ক সার্কাস সহ সংলগ্ন এলাকায় উত্তপ্ত হয়ে ওঠে। জানা যায়, তিলজলা এলাকায় 7 বছরের একটি শিশু আবাসনের নিচে কর্পোরেশনের গাড়িতে আবর্জনা ফেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। কোনোভাবেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। সেই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলা হয় পুলিশের গাড়িতেও। কলকাতা পুলিশের গোয়েন্দা এবং তিলজলায় থানার পুলিশের মিলে মামলা তদন্ত শুরু করে। তদন্তে নেমে একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামনে আসে। তাতে দেখা যায় শিশুটির বাড়ির নিচে নামছে। সেখান থেকে কোথায় গেল শিশুটি? প্রশ্ন ওঠে। এলাকার প্রত্যেকটি বাড়িতে, আবাসনগুলিতে, ফ্ল্যাটগুলিতে তল্লাশি শুরু হয়। এর মধ্যেই এক প্রতিবেশীর ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডার রাখার জায়গা থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার হয় শিশুটির। হাত পা বাঁধে বস্তার মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছিল শিশুটিকে। তার চোখও খুবলে নেওয়ার চেষ্টা করা হয় বলে জানা যায়। তদন্তে উঠে আসা আবর্জনা ফেলে উঠে আসার সময় প্রতিবেশী শিশুটিকে হাত ধরে টেনে ঘরে ঢুকিয়ে নেন। এরপর হাতুড়ি দিয়ে আঘাত করা হয় তাকে। মারধর করা হয় মৃত্যু নিশ্চিত করতে। এরপর শ্বাসরোধ করে খুন করা হয় শিশুটিকে। অভিযুক্ত এই প্রতিবেশী পেশায় ডেলিভারি ম্যান বলে জানা যায়। ওই প্রতিবেশীকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে অপহরণ, যৌন নিগ্রহ, ধর্ষণের মতো ধারায় মামলা দায়ের করা হয়। আলিপুর POCSO আদালত মামলাটি চালাচ্ছিল এতদিন। মোট 45 জনের বয়ান রেকর্ড করে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। সাক্ষীদের সঙ্গে বয়ানে আসামির বিরুদ্ধে চায়। শেষ পর্যন্ত বুধবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়। বৃহস্পতিবার ফাঁসির সাজা ঘোষণা করা হলো। বিচারক এদিন সাব জানান, এই ঘটনা ঘটিয়েছেন অপরাধী। তা বিরলের মধ্যে বিরলতম ঘটনা। প্রতিবেশী শিশুটিকে নৃশংসভাবে খুন করেছেন। শিশুটির বাঁচার জন্য ছুটে বেড়াচ্ছিল। অপরাধীর সঙ্গে পেরে না ওঠায় বা নিজেকে বাঁচানোর ক্ষমতা চেষ্টা করতে পারেনি সে। যে নৃশংসতা প্রকাশ করেছে অপরাধী তা বিরলের মধ্যে বিরলতম বলে মন্তব্য করেছে আদালত। আরজি কর কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিনের আর্জি খারিজ করে তাৎপর্যপূর্ণ মন্তব্য শিয়ালদা আদালতে।
আদালত জানিয়েছে যে গুরুতর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে, তার প্রমাণ হলে বিরলতম অপরাধী হিসেবে সর্বোচ্চ সাজা হতে পারে। তাই এখন জামিন মঞ্জুর করা হলে তা বিচারের নামান্তর হবে। সন্দীপ এবং অভিজিতের জামিনের আবেদন গতকালই খারিজ হয়ে যায়। আদালতের সন্দীপ এবং অভিজিতের আইনজীবী সওয়াল করেন যে এখনো পর্যন্ত খুন বা ধর্ষণে সরাসরি তাদের সংযোগ পাওয়া যায়নি, তেমন কোনো প্রমাণ পেশ করতে পারেনি সিবিআই। কিন্তু আদালত নির্দেশনামায় বলে এই ধরনের গুরুতর মামলা প্রমাণিত হলে মৃত্যুদণ্ড হতে পারে। বিরলতম ঘটনা বলে প্রমাণিত হলে তা অবিচার করা হবে। এরপর আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার প্রাক্তন ওসির জামিনের আবেদন খারিজ করে দেয় শিয়ালদা বিচারক আদালত। অন্যদিকে সিবিআইয়ের দাবি ছিল মামলার সমস্ত তথ্য বাইরে চলে যাচ্ছে, কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয়। আদালতের বক্তব্য, এই মামলার স্বচ্ছতা, স্পষ্টতা, শুদ্ধতা ও বিচারের বিভাগের মর্যাদা রাখতে খোলা আদালতে শুনানি হওয়া প্রয়োজন। 9 করে 1.5 মাস পেরিয়ে গেল আরজিকর হসপিটালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার এখনো তদন্ত চলছে। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, আরজিকর কাণ্ডে তথ্য লোপাটের ভর কেন্দ্র ছিল টালাতারায়। যেহেতু অভিজিৎকে চাপ দিয়ে তৃণমূল নেতৃত্ব প্রমাণ লোপাট করেছে বলে অভিযোগ করেছেন এবং এখন তাকে বলির পাঠা করা হচ্ছে বলে অভিযোগ করছেন সুকান্ত। এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলে হসপিটালে ভর্তি রয়েছেন অভিজিৎ। সূত্রের খবর, শিয়ালদা আদালত থেকে গতকাল জেলে ফেরার পর অসুস্থ বোধ করেন অভিজিৎ। স্বাস্থ্য পরীক্ষার পর প্রাক্তন ওসিকে প্রেসিডেন্সি জেল হসপিটালে ভর্তি করা হয়। আদালত থেকে বের হয়ে প্রিজন ভ্যানে তোলার সময় হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলেন টালা থানার ওসি। এইসব একজন পুলিশ কর্মী তাকে ধরে ফেলে। আদালত থেকে বের হয়ে প্রিজন ভ্যানে তোলার সময় হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলেন টালা থানার প্রাক্তন ওসি। সেই সময় একজন পুলিশ কর্মী তাকে ধরে ফেলেন। এরপর জেলে ফিরে হসপিটালে ভর্তি হন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ। কলকাতা থেকে বীরভূমের বাড়িতে ফেরা পর্যন্ত চোখে পড়ছিল উচ্ছ্বাস, কিন্তু অনুব্রত মণ্ডলের প্রত্যাবর্তনকে ঘিরে এই মুহূর্তে বীরভূমের রাজনীতিতে টানটান উত্তেজনা। আবারও বীরভূমে তৃণমূলের সর্বসর্বা হয়ে উঠবেন অনুব্রত, নাকি কোর কমিটির সঙ্গে ভারসাম্য বজায় রেখে চলবে তৃণমূল, উঠছে প্রশ্ন। গরু পাচার মামলায় অনুব্রত জেল যাত্রার পর গত 2 বছর ধরে বীরভূমের দলের খুঁটি শক্ত হাতে ধরে রেখেছিলেন কাজলি। পঞ্চায়েত নির্বাচনের পর লোকসভা নির্বাচনেও সেখানে জয়ী হয়েছে জোড়াফুল শিবির। তাই অনুব্রতের প্রত্যাবর্তন ঘটলেও কাজলকে ছেটে ফেলার সাহস দল করবে না বলে মনে করা হচ্ছে। অনুব্রত মদন কাজলের শিবিরের মধ্যকার সমীকরণ নিয়ে কাটাছেড়া চলছে। আর সেই আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শোনা গেল কাজলকে। বুধবার নানুরে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন কাজল। সেখানে থেকে বলতে শোনা যায়, কোনো গ্রুপবাজি বরদাস্ত করা হবে না, সুতো ছেড়ে রেখেছি। যেদিন গোটাবো বুঝবে আমি কি জিনিস। পাঙ্গানিতে এসো না, আমি চুরি করে বসে নেই। আমি লোকের জায়গায় জোর করে দখল করতে আসিনি, পঞ্চায়েতে পার্সেন্টেজ খেতে আসিনি। কাজল আরো বলেন, আমার চা পাওয়া কিছু নেই, আমি সাধারণ ছেলে, নেতা সাজতে আসিনি। আমি সব খেলা খেলতে জানি, দাবা খেলতে জানি, হাডুডুও খেলতে জানি। খেলা হবে, গান শুনে লাভ হবে না বন্ধু। অনুব্রতর বাড়ি ফেরার পরেই নানুরে ফের প্রত্যাবর্তন করেছে করিম খানের। করিমকে নিশানা করেই কাজল এমন মন্তব্য করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু অনুব্রতকে কি বার্তা দিলেন কাজল, উঠছে সেই প্রশ্ন। কারণ একদিন আগে বোলপুরে দলীয় কার্যালয়ে অনুব্রত যে বৈঠক করেন, সেখানে কাজলের অনুপস্থিতি কারো চোখে এড়ায়নি। আর তারপরেই রাতেই এই মন্তব্য। অন্যদিকে অনুব্রত প্রত্যাবর্তনে নানুরে ফের যেভাবে সক্রিয় হয়ে উঠেছে করিম, তাও কাজলের নাপসন্দ বলে শোনা যাচ্ছে। করিম এবং তিনি দুজনেই নানুরের লোক, কিন্তু অনুব্রতের সঙ্গে যে ঘনিষ্ঠতা রয়েছে করিমের, কাজলের তা নেই। অনুব্রতকে দেখতে বারবার দিল্লিও ছুটে গিয়েছিলেন করিম। তাই অনুব্রত এবং করিমের সামনে তিনি পিছু উঠছেন না বোঝাতেই কাজল এমন বার্তা দিলেন বলে মনে করা হচ্ছে। মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ গ্রেপ্তার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের 2 পুলিশ কর্মী। অভিযোগ পেয়ে কয়রা থানার পুলিশ কৌশিক ঘোষ এবং মোহাম্মদ মন্টি নামে দুই পুলিশকে গ্রেপ্তার করে। সূত্রের খবর, কিছুদিন আগেই সরকারি আধিকারিকের পরিচয় দিয়ে একটি গাড়ি ভাড়া করেন গোয়েন্দা বিভাগের 2 পুলিশ কর্মী। বালিগঞ্জ থেকে সেই গাড়ি ভাড়া করায় বলে খবর। পরে ভাড়া গাড়ি চালক আসতে তাকে রীতিমতো শাসনও হয়। অভিযুক্ত পুলিশ কর্মীরা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে গাড়ি চালকের মোটা অঙ্কের টাকা দাবি করেন বলে অভিযোগ। ড্রাইভারের পরিবারের কথা জানতে পেরেই কড়িয়া থানার পুলিশের দ্বারস্থ হয়। অভিযোগ পেতেই তৎপর হয় পুলিশ। গোয়েন্দা বিভাগে কর্মরত 2 পুলিশকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রের খবর, অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের জেরা করে আসল ঘটনা জানার চেষ্টা করছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে 4 লক্ষ মুক্তিপণের দাবি করলেও শেষমেশ 1,95,000 টাকা আত্মসাৎ করেন অভিযুক্তরা। এখনকার মতো খবর এ পর্যন্তই। ধন্যবাদ।